হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আরও একটা নতুন এক্সপ্লেনেশন ভিডিও নিয়ে। আজকে আমি এক্সপ্লেন করতে চলেছি মির্জাপুর ওয়েব সিরিজটাকে। যারা যারা আগের দুটো সিজন দেখেছো তাদের জন্য তো কোনো রিক্যাপ লাগবে না। তার আগে তোমাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই, কারণ মহারাজা ভিডিওটাকে তোমরা এত ভালোবাসা দিয়েছো সেটা আমি ভাবতে পারিনি। তোমাদের সুন্দর সুন্দর কমেন্টস এবং আরও অনেক জিনিস দেখতে আমি অনেক বেশি উৎসাহিত থাকবো। যদি না দেখে থাকো ভিডিওটা একবার চেক আউট করে নিও। তো চলো বেশি দেরি না করে এক্সপ্লেনেশনটি শুরু করা যাক। সিজন 3 প্রথমেই আমরা দেখতে পাই মুন্না ভাইয়ার অন্তিম সংস্কারের কার্য, যেখানে কোনো বড় হস্তি কেউ আসেনি, যার জন্য মুন্না ভাইয়ার কাজটা আটকে পড়েছিল। আর তাকে আগুন দেওয়ার মতনও কেউ ছিল না, যার কারণে তার স্ত্রী তার কাজ সম্পূর্ণ করেন। আর সেখানে মাধুরী অনেক বেশি কষ্ট পায়। আর তারপর সে তার বরের কাজ সম্পূর্ণ করে প্রেসের কাছে বলে যে সে আজকে বিধবা হয়েছে। আর তারপর এটাও বলে যে আজ আমার বাবাও আমার কাছে নেই, আর তার স্বামীও তার কাছে নেই, যার জন্য সে চায় এই প্রদেশটাকে পরিষ্কার সমাজ হিসাবে গড়ে তুলবে। আর তারপরে আমরা দেখতে পাই মাধুরীকে তার পিএ বলে গুড্ডু ভাইয়ার বিরুদ্ধে শুট আউটের আদেশ দেওয়ার জন্য, কিন্তু তখন মাধুরী বলে এরকম গুড্ডু ভাইয়া আরও অনেক পয়দা হয়ে যাবে যদি তাকে মেরে দেওয়া হয়, তো গুড্ডু ভাইয়াকে না মেরে তার ভয়টাকেই মেরে দেওয়া উচিত। তার সাথে সাথে কালীন ভাইয়ার বডিও এখনো অবধি পাওয়া যায়নি, কিন্তু সবার মান্যতা এটাই যে কালীন ভাইয়া আসলে মরে গিয়েছে। তারপরে আমাদেরকে কোর্টের সিন দেখানো হয়, যেখানে গুড্ডু ভাইয়ার বাবা ওয়াকিল সাহেব নিজেকে স্যালেন্ডার করে দেয়। তিনি কোর্টে স্বীকার করে নেন যে তিনি এসএসপি মরিয়াকে মেরে দিয়েছেন। নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য তিনি বিন্দু চেষ্টা করেন না, আর যার কারণে আগের কার্যক্রমের জন্য তাকে জুডিশিয়াল কাস্টাডিতে পাঠিয়ে দেওয়া হয়, মানে জেলে পাঠিয়ে দেওয়া হয় আর কি। আর যখন তাকে পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হচ্ছিল সেই সময় গুড্ডু ভাইয়া এসে পুলিশের সব গাড়ি আটকিয়ে দেয় এবং তার বাবার সাথে সেই ভ্যানে বসে কথা বলে। সে তাকে বলে যে এখনো সময় আছে, তুমি বললে আমি তোমাকে এই নরক থেকে বাইরে নিয়ে যেতে পারি, কিন্তু তার বাবা তো কোনোভাবেই রাজি হয় না। তার বাবা বলে আমি খুনটা করেছি, তাই আমার শাস্তি হওয়াই উচিত, যার কারণেই গুড্ডু ভাইয়া কিছু করতে পারে না। সেই জন্যই সে সোজাসুজি তার বাড়ি চলে যায় তার মায়ের সাথে দেখা করার জন্য। তারপরের সিনে আমরা দেখতে পাই সারাদকে, যে মাধুরী ভাবির সাথে দেখা করতে এসেছিল। মাধুরী এখন চিফ মিনিস্টার হয়ে গিয়েছে। আর তার সাথে সাথে সারাদ যেহেতু মুন্না ভাইয়ার অনেক ভালো বন্ধু ছিল, যার জন্যই সে মাধুরীর কাছে এসেছে দেখা করতে, তার অবস্থা এবং খোঁজ খবর নিতে। আর তার সাথে সাথে সারাদ এটাও বলে সে যদি সেই দিনকার মুন্না ভাইয়ার কাজে আসতো তাহলে প্রেসের সবাই প্রশ্ন করত। আর তারপরের সিনেই আমরা গোলুর ইনফরমারকে দেখতে পাই। আসলে তারা এখনো কালীন ভাইয়ার খোঁজ করছিল। গোলুর মান্না এটা ছিল যে কালীন ভাইয়া এখনো অবধি বেঁচে আছে, যার জন্যই তারা তার খোঁজ করছিল। তাই জন্যই তারা একটা অন্য শহরে এসেছিল, যেখানে তাদেরকে খবর দিয়েছিল যে এখানে কালীন ভাইয়া আছে। আর যার জন্যই তারা সেখানে গিয়ে হানা দেয়, কিন্তু সেখানে গিয়ে তারা কালীন ভাইয়াকে দেখতে পায় না। আর তারপর তারা সেখান থেকে বেরিয়ে যায়। বেরোনোর সময় আমরা দেখতে পারি আর সেখানের লোকেরা সবাই হাতিয়ার বার করে নেয়। তখন গুল্লু বলে যে আপনাদের আমাদের থেকে কোনো বিপদ নেই। আর এরকম কথার মধ্যে আমরা দেখতে পাই সেই এলাকার বস এসে হাজির হয়ে যায়। তখন গোলু নিজের ইন্ট্রোডাকশন দেয়। সে বলে সে মির্জাপুর থেকে এসেছে, আর সে এটাও বলে যে আমি কাউকে খুঁজছি, আর তার খোঁজ পেয়ে আমি এখানে এসেছিলাম। কিন্তু এখানকার বসটা বলে মির্জাপুরের গদ্দিতে এখনো কেউ বসেনি, তাই নিজেকে বস ভাবা বন্ধ করে দাও। আর তারপর আমরা দেখতে পাই যে যেই খবর দিয়েছিল তাকে ধরে আনা হয় এবং সবার সামনে তার গলা কেটে তাকে খুন করে দেওয়া হয়। আর তারপরে সেখানকার বস এটাও বলে যে নেহাইতি তুমি একজন মহিলা, নাহলে তুমিও এখান থেকে বেঁচে ফিরতে পারতে না। তারপর সিনটা চেঞ্জ হয়ে যায়। আমরা দেখতে পাই গুড্ডু ভাইয়া তার মায়ের সাথে কথা বলছে এবং গুড্ডু ভাইয়া তার মাকে বলে তার বোনকে নিয়ে তার সাথে থাকার জন্য, কিন্তু তার মা তো কোনোভাবে রাজি হয় না এবং তাকে সেখান থেকে তাড়িয়ে দেয়। তারপর সিনটা চেঞ্জ হয় আর আমরা দেখতে পাই মাধুরী আর আইজি দুবে দুজন মিলেই প্রদেশকে পরিষ্কার করার উদ্দেশ্যে লেগে পড়ে অনেক কাজবাজ করছে। তারপর তিনি এটাও বলে যে তখনই প্রদেশ শান্ত হবে যখন গুড্ডু ভাইয়া এখানে থাকবে না। আর গুড্ডু ভাইয়া তো কালীন ভাইয়াকে খোঁজার জন্য উঠে পড়ে লেগেছে। আগে আমরা দেখতে পাই যে পরের সপ্তাহে পূর্বাঞ্চলের মুখিয়ার জন্য মিটিং রাখা হবে, যেখানে বলা হবে পূর্বাঞ্চলের মুখিয়া কে হবে। কিন্তু নিজের দাবিদারি রাখার জন্য তাকে কালীন ভাইয়ার ডেড বডির প্রয়োজন পড়বে।
কারণ যতক্ষণ না কালীন ভাইয়া সেই গদ্দিটা ছাড়ছে ততক্ষণ সেই গদ্দিতে কেউ বসতে পারবে না। আর ওখানে বিনা বলে যে কেউ ভেতরেরই লোক আছে যে কালীন ভাইয়াকে লুকিয়ে রেখে দিয়েছে। তারপরে আমরা দেখতে পাই গোলু গুড্ডুকে বলে যে আমাদের কিছু পাওয়ারফুল লোকেদের সম্পর্কে থাকা উচিত, তাহলেই আমরা মির্জাপুর আর পূর্বাঞ্চলের গদ্দিটাকে পেতে পারবো। কিন্তু গুড্ডু ভাইয়া আসলে সেরকম প্রকৃতির মানুষই ছিল না, সে কারুর আগে নত হবে না। আর অন্যদিকে আমরা দেখতে পাই বাকি সব পাওয়ারফুলদের সাথে মিশে সারাদ একটা বড়সড় প্ল্যান করছে আর তাদেরকে নিজের দিকে নিয়ে আসছে, কারণ সারাদেরও পূর্বাঞ্চলের গদ্দির ওপর নজর রয়েছে। আর সে শুধু কালীন ভাইয়ার উপরে সিম্পাথি ক্রিয়েট করতে চাইছিল, যাতে পুরো জনতাই কালীন ভাইয়ার উপরে সিম্পাথিতে এসে গুড্ডুকে একেবারে রাস্তা থেকে সরিয়ে দেয়। আর তারপর আমরা দেখতে পাই গুড্ডু ভাইয়ার পাটা এখন পুরোপুরি ঠিক হয়ে গিয়েছে। আর তখন আমরা এটাও জানতে পারি যে আজকে পূর্বাঞ্চলের মিটিংটা হবে, আর যার জন্য শুধুমাত্র একটাই লোক এখান থেকে যেতে পারবে, আর এখান থেকে গুড্ডু ভাইয়া যাওয়ার কথা ছিল। আর গুড্ডু ভাইয়া এটা জানতো যে ওনার বিরুদ্ধে কেউ যাবে না, যদিও বা এখনো অবধি গুড্ডু ভাইয়া মির্জাপুরের গদ্দিতে বসেনি, কিন্তু তার ততটাই পাওয়ার ছিল। আজকে রাতে এই ব্যাপারটা নিয়ে ডিসকাস হওয়ার কথা ছিল। তারপরে সব শহরের প্রধানরা মিলে একটা জায়গায় পৌঁছায় যেখানে মিটিং হবার কথা ছিল, যেখানে সব বড় বড় হস্তিরা চলে আসে আর সেখানে মিটিংও স্টার্ট হয়ে যায়। যেখানে অনেকের মান্যতা ছিল মির্জাপুরের গদি শুধুমাত্র গুড্ডু ভাইয়ার নামে হওয়া উচিত, কারণ সে পুরোপুরি হকদার ছিল। কিন্তু সারাদ শুক্লা এটা বলছিল যে গুড্ডু আসলে এই গদ্দিটার জন্য উপযুক্ত ব্যক্তি নয়, আর এই কারণেই মির্জাপুরের গাদ্দিটাকে জনপুরকে দিয়ে দেওয়া উচিত। তখন গুড্ডু ভাইয়া বলে যে তোমাকে জনপুরের গাদ্দিটা ভিক্ষা হিসাবে দেওয়া হয়েছিল, এখন তুমি মির্জাপুরটাকেও ভিক্ষা হিসাবে নিতে চাইছো। আর এটা বলার পরে দুজনের মধ্যে কথা কাটাকাটি হতে শুরু করে। আর তার সাথে সাথে সারাদ এটাও বলে যে তুমি তো গদ্দি পাওয়ার জন্য অনেক কিছু হারিয়ে দিয়েছ, এমন কাউকে হারিয়ে দিয়েছ যে তো এই পৃথিবীতেও ছিল না। এই সব কিছু শোনার পরে গুড্ডু ভাইয়া অনেক বেশি রেগে যায় আর তাদের মধ্যে হাতাহাতি হওয়া শুরু হয়ে যায়। আর তার জন্যই সবাই মিলে ডিসাইড করে আসছে দশেরাতে তারা ডিসাইড করবে যে মির্জাপুরের গদ্দিতে কে বসবে, তার জন্যই তাদেরকে নিজেদেরকে প্রুফ করতে হবে। আর ততদিন অবধি কোনো রকম খুন খারাপা তারা চায় না। কিন্তু গুড্ডু ভাইয়া এখানে একটা জিনিস বুঝতে পারছে না যে সারাদ শুক্লা এত বেশি উত্তেজিত আর লাফালাফি কেন করছে, কি এমন পাওয়ার আছে, কে এমন আছে যে ওর পেছনে দাঁড়িয়ে আছে যার জন্য ও এত বেশি সাহস পাচ্ছে। গুড্ডু ভাইয়া মনে করছিল ওর পেছনে কোনো না কোনো বড় পাওয়ারফুল লোক তো আছেই, যার কারণেই ও এত বেশি লাফাচ্ছে। আর সেখানে গোলু বলে এর পেছনে নিশ্চয়ই কালীন ভাইয়ার হাত আছে, যার জন্যই ও এত বেশি লাফাচ্ছে। আর এইখানেই প্রথম এপিসোডটা শেষ হয়ে যায়। তারপর আমরা দেখতে পাই সারাদ নিজের আড্ডাতে যায় যেখানে অনেক হাই সিকিউরিটি ছিল, আর সেখানে গিয়ে আমরা দেখতে পাই কালীন ভাইয়া কোমায় পড়ে আছে। আর সারাদি ছিল যে কালীন ভাইয়াকে বাঁচিয়ে রেখেছিল, সে যাতে নিজের কাজে তাকে লাগাতে পারে। আর তার সাথে সাথে আমরা সেখানে আমরা ত্যাগীজির বড় ছেলেকে দেখতে পাই। আসলে এটা বড় ছেলে ছিল না, এটা ছিল ছোট ছেলে। সে নিজের বড় দাদার রূপ বদল করে এখানে সবার সাথে মেলামেশা করছিল, আর এখানের কাউকেই বুঝতে দেয়নি যে সে আসলে ছোট ভাইটি। আর এখানে সবাই এটাই ভাবে যে তার ছোট ভাই মারা গিয়েছে। আর এর সাথে সাথে এপিসোড 1টা এখানেই শেষ হয়। আর এপিসোড 2 শুরুতে আমরা বাল্মীকি নামের একজন ইন্সপেক্টরকে দেখতে পাই, যে ইন্সপেক্টর কম গুন্ডা বেশি, আর সে আইজি দুবের জন্য কাজ করত। কিছুক্ষণ পরে সে জানতে পারে তার কাছে একটা কাজ এসছে। আসলে আইজি দুবে গুড্ডু ভাইয়াকে মারার জন্য তাকে সুপারি দিয়েছিল। আর অন্যদিকে দাদা ত্যাগীর বড় ভাইকে এখনো কেউ বুঝতে পারেনি যে ওটা বড় ভাই না ছোট ভাই। সারাতের আসলে পূর্বাঞ্চলের গদ্দিটা দরকার ছিল, আর এদিকে দাদা ত্যাগীর গোলুর থেকে বদলা নেওয়ার ছিল, কারণ তার জন্যই তার ছোট ছেলে মারা গিয়েছে এমনটা সে ভাবত, কিন্তু আসলেই তার ছোট ছেলে বেঁচে রয়েছে। তারপরের সিনে আমরা দেখতে পাই ত্রিপাঠীর ঘরে সবাই মিলে বসেছিল, মানে গুড্ডু, গোলু আর ত্রিপাঠীর ওয়াইফ। সেখানে আমরা দেখতে পাই টাঙ্কির ওপর থেকে স্নাইপার নিয়ে একজন গুড্ডুর ওপরে নজরদারি করছিল, কারণ সেখানে অনেক হাওয়া দিচ্ছিল, যার জন্যই গুড্ডুকে শ্যুট আউট করতে পারছিল না সে। আর এই সুযোগটা তারা কোনোভাবেই হারাতে পারবে না, এটা একবারই উপলব্ধ করা যাবে, যার জন্যই তারা ওয়েট করছিল আর এখান থেকেই গুড্ডুর ওপরে নজরদারি করছিল। আর এর সাথে সাথে আমরা এটাও দেখতে পাই যে গুড্ডুর ব্যবসা এখন খুব ভালো চলছে না, কারণ কাটটার ব্যাপার এখন খুব ডাউন যাচ্ছে। আর এখানে অনেক বেশি ছেলে লাগবে আর সবাইকে ওভারটাইম কাজ করতে হবে, তবেই কাঠটা ভালোভাবে তৈরি হবে আর সেগুলোকে বিক্রি করা যাবে।
তারপরে সিনে আমরা দেখতে পাই গোলু এখন কলেজে চলে গিয়েছে। সেখানে গিয়ে সে কলেজের থেকে কিছু বুদ্ধিমান ছেলেপুলেদেরকে তুলে এনেছে, যাদেরকে দিয়ে এখন কাজবাজ হবে। আর সেই কাজবাজের পরেই কার্ডটা এখন খুব ভালোভাবেই তৈরি হচ্ছে, মানে ভালোভাবে এখন প্রোডাকশন করা যাবে। তারপর তারা ভালো রমরমিয়েই ব্যবসা করা শুরু করে দেয়। আর এইদিকে আমরা গুড্ডু ভাইয়ার বাবাকে দেখতে পাই, যিনি কিনা জেলে আছেন। আর তার সাথে সাথে আমরা এটাও দেখতে পাই লালা এখন এই জেলেই আছে। আর সেখানে লালার ওয়াকিলের সাথে লালার মেয়েও এসেছে এবং লালার ওয়াকিল লালাকে জানায় যে তার বেলটা আবারও ক্যান্সেল করে দেওয়া হয়েছে। তারপরের সিনে আমরা দেখি গোলুর বাবা, যে কিনা পুলিশে ছিল, সে গোলুর সাথে দেখা করতে এসেছে এবং তাকে জানায় যে আফিমের ক্ষেতটা জেপি ইয়াদব মুন্না ভাইয়ার নামে করে দিয়েছে। এবার মুন্না ভাইয়া নেই যেহেতু, তাই জন্যই সেটা তার স্ত্রীর নামে হয়ে গিয়েছে। আর এখন এই সব জমিনগুলো মাধুরীর নামে ছিল, যিনি এখনকার সিএম। তো সে সরাসরিভাবে তো এই জমিনটা নিজের হাতে নিতে পারবে না, তার জন্যই তাকে বেআইনিভাবে এই জমিগুলোকে হাতাতে হবে। আর সেখানে আমরা দেখি সারাত, যে কিনা লালার সাথে দেখা করতে গিয়েছিল, আর সে ওখানে ড্রাগসের ধান্দার ব্যাপারে কথা বলছিল। যেখানে সারাত বলে, যদি তুমি আমার সাথে হাত মিলিয়ে নাও তাহলে তোমার বেল আমি করিয়ে দিতে পারি, যেই কথাতে লালাও রাজি হয়ে যায়। আর তারপরের সিনে আমরা সিএম ম্যাডামের মিটিং দেখতে পাই, যেখানে অনেক মন্ত্রী এসেছিল। আর ওখানে যেসব মন্ত্রীরা ছিল তারা মাধুরীর সাথে, মানে চিফ মিনিস্টারের সাথে অত ভালোভাবে কথা বলে না, যার জন্য মাধুরীর অনেক বেশি সম্মানী লাগে। আর মাধুরী জানতে পারে এদের পেছনে আরো বড় বড় গুন্ডাদের হাত আছে, যার জন্যই এরা এত বেশি লাফাচ্ছে। তারপর আমরা আইজি স্যার মানে দুবেজিকে দেখতে পাই, যার কাছে বাল্মীকির ফোন আসে। বাল্মীকি বলে যে 3 দিন ধরে গুড্ডু ভাইয়ার ঘরের বাইরে তারা বসে আছে, আর তার সাথে এটাও বলে সে ঘর থেকে ফ্যাক্টরি আর ফ্যাক্টরি থেকে ঘর, এছাড়া সে কোথাও যায় না। আর এই কারণে গুড্ডু ভাইয়াকে বাড়ার জন্য তারা সুযোগ খুঁজে পাচ্ছে না। আর বাল্মীকি এখানে দুবেকে নিজের প্ল্যানের ব্যাপারে বলে, মিস্টার পূর্বাঞ্চল বডি বিল্ডিং কম্পিটিশন করাতে চায়, আর সেখানে গুড্ডু ভাইয়াকে চিফ গেস্ট হিসাবে ইনভাইট করা হবে, আর সেখানেই তাকে খুন করা হবে। আর যেই কথাতে আইজি স্যারও রাজি হয়ে যায়। কলেজের প্রফেসর সেজে একজন গুড্ডু ভাইয়াকে বডি বিল্ডিং কম্পিটিশনে ইনভাইট করে, আর সেখানে গুড্ডু ভাইয়া জানিয়ে দেয় যে সে হয়তো নাও যেতে পারে। আর এখানে গোলুও তাকে সেম কথা বলে যে তার যাওয়া উচিত হবে না, কারণ বাইরে হাওয়া একদমই ঠিক ছিল না। কিন্তু গুড্ডু ভাইয়া বডি বিল্ডিং চ্যাম্পিয়নশিপকে ভীষণ পছন্দ করে, আর সেই কারণে গুড্ডু ভাইয়া তো সেখানে অবশ্যই যাবে। তারপর আমরা দেখি গোলু কাবি সম্মেলনের জন্য বেরিয়ে পড়ে, যেখানে সে জেপি ইয়াদবের ব্যাপারে খোঁজ নিতে যাচ্ছিল। আর এই সব কিছু স্নাইপার থেকে বসে বসে সেই লোকটা ওপর থেকে দেখছিল। তারপর আমরা দেখতে পাই যে গোলু ওই কবি সম্মেলনে পৌঁছে গিয়েছে, যেখানে গোলু একজন মন্ত্রীর সাথে দেখা করে আর তাকে গিয়ে জিজ্ঞাসা করে জেপি ইয়াদবের ব্যাপারে। আর ওই মন্ত্রীটি তার সাথে ঠিকভাবে কথা বলে না, আর সেই জন্যই গোলু তাকে বলে যে পাশেই আমার লোক দাঁড়িয়ে আছে, তাও আবার গান নিয়ে। তো ঠিকভাবে না বললে আপনি বুঝতেই পারছেন আপনার সাথে কি হতে চলেছে। আর এবং তাকে ধমকিয়ে তার থেকে খবর বার করানোর চেষ্টা করে। আর তখনই সেই মন্ত্রীটা সব কিছু বলে দেয়। বডি বিল্ডিং চ্যাম্পিয়নশিপের জন্য গুড্ডু ভাইয়া সেখানে পৌঁছে গিয়েছিল, সেখানে অনেক তোড়জোড় করে আয়োজন করা হয়েছে। আর এখানে যতক্ষণ গোলু না এসে পৌঁছাচ্ছে ততক্ষণ তাদেরকে বাইরে যাওয়ার বারণ ছিল, কিন্তু গুড্ডু ভাইয়া তো কোনো কথাই শোনে না, সে বেরিয়ে একাই চলে যায়। আর এদিকে গোলু যখন কবি সম্মেলন থেকে ফেরত আসছিল তখন সে দেখতে পাই এখানে অনেক রকমের চেকিং চলছে। আর ওইদিকে আমরা দেখতে পাই বাল্মীকি যাদব নিজের সব প্ল্যানিং করে রেখে দিয়েছে। চিফ গেস্ট হিসাবে আসা গুড্ডু ভাইয়া যখন প্রতিযোগিতাদেরকে উপহার দেবে তখনই তাকে মেরে দেওয়া হবে, এই কথাটা সে আইজি স্যারকেও জানিয়ে দেয়। আর এটাও বলে দেয় যে এখানে কোনো রকম কোনো ভুল হবে না। আর আইজি মাধুরীকে কল করে এই সব কিছু জানিয়ে দেয়, আর মাধুরীও এই কথাটাতে এগ্রি করে যায়। আর সেও গুড্ডু ভাইয়াকে মারার জন্য আদেশ দিয়ে দেয়, যেখানে ভোজপুরি একজন সুপারস্টার এসে এই প্রতিযোগিতার ওপেনিং করে। সে ডান্স পারফরমেন্স করে অনেক অ্যাটিটিউডের সাথে গিয়ে গুড্ডু ভাইয়ার পাশে বসে, কারণ তিনি জানেন না গুড্ডু ভাইয়া আসলে কে ছিলেন। আর এদিকে গুড্ডু ভাইয়ার কিছু লোকেদের ওখানকার লোকেদের ওপরে সন্দেহ হওয়া শুরু হয়ে যায়। আর সেই জন্যই যখন গুড্ডু ভাইয়ার লোকগুলো তাদের পিছু পিছু নিচ্ছিল সেই সময় গুড্ডু ভাইয়ার লোকদেরকে সেখানে মেরে দেওয়া হয়। আর এখানে গোলু জানতে পারে যে পুলিশের নাকাবন্দি এই কারণে রাখা হয়েছে কারণ পুলিশকে কেউ টিপ দিয়েছে যে এখানে অনেক বড় কিছু একটা হতে চলেছে। আর এইদিকে আমরা এটাও বুঝে যাই যে গোলু এখন বুঝে গিয়েছে যে কি হতে চলেছে, যার জন্য গোলু সঙ্গে সঙ্গে বডি বিল্ডিং চ্যাম্পিয়নশিপের জন্য বার হয়ে যায়।
আর এদিকে গুড্ডু ভাইয়ার লোকেদেরকে বাজেভাবে মারা হচ্ছিল। আর যার পরে গুড্ডু ভাইয়া আর ভোজপুরি সুপারস্টার সেই স্টেজের মধ্যে যাচ্ছিল। আর তখন ওই সুপারস্টারটা একজন লোককে জিজ্ঞাসা করে যে ওকে। আর যখন ওই সুপারস্টারটা জানতে পারে গুড্ডু ভাইয়া আসলে কে, তারপর সে গুড্ডু ভাইয়ার কাছে ক্ষমা চায়। আর তখনই সেখানে বাল্মীকি গুড্ডু ভাইয়ার সামনে চলে আসে। আর তখনই তাদের মধ্যে তর্কাতর্কি শুরু হয়ে যায়। আর হাতাহাতিও অলমোস্ট হবে ভাব। আর দেখতে দেখতে ওখানে সবাই চলে আসে, মানে বাল্মীকির সব লোকেরাই সেখানে চলে আসে। আর এখানে গুড্ডু ভাইয়া আর বাল্মীকির মধ্যে গান নিয়ে ফাইটিং শুরু হয়ে যায়। আর এখানে সুযোগ বুঝে গুড্ডু ভাইয়া একটা টেন্টের মধ্যে ঢুকে যায়। আর সেই টেন্টটাকে বাল্মীকির লোকেরা চারিদিক থেকে ঘিরে রেখে দিয়েছিল। আর আস্তে আস্তে যখন বাল্মীকির লোকেরা ওই টেন্টের ভেতরে যাচ্ছিল, এক এক করে সবাই সেখানে মারা যাচ্ছিল। গুড্ডু ভাইয়া একাই তাদেরকে ধরে একেবারে মৃত্যুর ঘাটে নামিয়ে দিয়েছিল। আর লাস্টে আমরা দেখতে পাই গুড্ডু ভাইয়া আর বাল্মীকি শুধুমাত্র বেঁচে রয়েছে এই সব মারপিটের মধ্যে। আর বাল্মীকি গুড্ডু ভাইয়ার ওপরে এখন গান টেনে দাঁড়িয়ে আছে। কিন্তু ঠিক সময় গোলু সেখানে চলে আসে। আর গোলু এসে বাল্মীকিকে নিজের গাড়ি দিয়ে ধাক্কা মেরে উড়িয়ে দেয়। আর সেখানেই বাল্মীকির মৃত্যু হয়ে যায়। আর পরে গুড্ডু ভাইয়া জানতে পারে যে বাল্মীকি একজন সরকারি অফিসার। আর তার সাথে সাথে গুড্ডু ভাইয়া ওই ভোজপুরি সুপারস্টারটাকেও গুলি মেরে দেয়। আর তাকে গুলি মারার পরে যে গানটা ছিল সেটা সে বাল্মীকির হাতে রেখে দিয়ে চলে আসে। আগের দিন রাতে যা যা হয়েছিল সেই সব কারণে মাধুরীর সরকারের বিরোধিতা শুরু হয়ে যায়। আর সব নিউজ চ্যানেলে এবং সব জায়গায় হাহাকার মেচে যায়। আর তার সাথে সাথে এটাও বলে যে এই সরকার এখন এই প্রদেশটাকে চালাতে পারবে না। আর সবাই মিলে হায় হায়ের নারা লাগাচ্ছিল। আর পরের সিনে আমরা দেখতে পাই এদিকে গুড্ডু ভাইয়া ত্রিপাঠী চকে পৌঁছে গিয়েছে, যেখানে ত্রিপাঠীদের যে পুতুলাগুলো লাগানো ছিল সেগুলোকে এক এক করে গুড্ডু ভাইয়া নিজের হাতে ভেঙে দেয়। আর লাস্ট সিনে আমাদেরকে দেখানো হয় ত্রিপাঠী এখন কোমা থেকে উঠে গিয়েছে। আর এখন তিনি পুরোপুরিভাবে সুস্থ। এপিসোড 3 এর শুরুতেই আমরা দেখতে পাই কালীন ভাইয়ার এখন হুঁশ এসে গিয়েছে। আর সারাত তার সাথে গিয়ে কথা বলছে। তখন সে সারাতের কাছ থেকে পিস্তল চায়। পিস্তল চেয়ে পিস্তল যখন সারাত তাকে দেয়, সেই পিস্তলটাই সারাদের মাথার ওপর সে ধরে ফেলে। ধরে তাকে জিজ্ঞাসা করে তুমি আমাকে কেন বাঁচিয়েছ। সেই উত্তরে সারাত তাকে বলে আমি তোমাদের দুজনকেই বাঁচাতে চেয়েছিলাম, মুন্নাকে আর তোমাকে, কিন্তু আমি মুন্নাকে বাঁচাতে পারিনি। তোমরা আমার পরিবারের মতন, তাই আমি তোমাকে বাঁচিয়েছি। তারপর সিন চেঞ্জ হয়। আমরা দেখতে পাই জেলের মধ্যে রবিন রামাকান্জির সাথে দেখা করার জন্য এসেছে। রবিন রামাকান্জিকে বোঝায় যে নিজের জন্য কেসটা আপনি লড়ুন। আমি জানি আপনি নির্দোষ, আপনি চাইলেই আপনি কেসটা লড়তে পারেন। কিন্তু সেই সময় রামাকান্জি বলে যে তুমি অনেক ভালো ছেলে, এইসব ব্যাপারে ঢুকো না। সেই উত্তরে রবিন বলে আপনাদের ফ্যামিলিতে আর কেউ নেই, আপনি সবার হেড, আপনি যদি চলে যান তাহলে ফ্যামিলিটাকে কে সামলাবে। সেই উত্তরে রামাকান্জি বলে তুমি আমার হয়ে আমার ফ্যামিলিটার পাশে থেকো, তাহলেই হবে, আর আমি আমার জন্য কেস লড়বো না। রবিনের সাথে কথা বলার পরে সে নিজের সেলে চলে যায়। তারপর আমরা আইজি দুবেকে দেখতে পাই যে কিছুদিনের জন্য সাসপেন্ড হয়ে গিয়েছিল। আর তার পরের সিনে আমরা ছোটকে দেখতে পাই যে বড় ভাই সেজে গোলুকে ফোন করে। গোলুকে ফোন করে সে বলে তার ভাইয়ের মৃত্যুর বদলা সে নিয়ে ছাড়বে গোলুর কাছ থেকে। তখন গোলু বলে যে মির্জাপুরের রাস্তা খোলাই আছে, তুমি চাইলেই আসতে পারো। আর তার সাথে সাথে গোলু এটাও বলে আমি তোমার ভাইকে কোনোদিনও ভালোবাসিনি, তোমার ভাই একজন বোকা, তাই আমার ফাঁদে পড়ে গিয়েছে। আর তারপরে এই সিনটা শিফট হয়ে যায়। আর আমরা দেখতে পাই মাধুরীর অ্যাসিস্ট্যান্ট এসে এটাই বলছে যে মিডিয়া এখন আমাদের ওপরে অনেক প্রেশার দিচ্ছে, আমরা যদি এই সুযোগে কিছু ভালো কাজ করতে পারি তাহলে হয়তো মিডিয়ার কাছে আমাদের রেপুটেশনটা আরও বেশি ভালো হতে পারে। তখন মাধুরীর সিকিউরিটি আনন্দ তাকে সাজেস্ট করে যে আপনার বাবার একটা প্রজেক্ট ছিল, সেই প্রজেক্টটাকে যদি কমপ্লিট করে দিতে পারি আমরা, তাহলে জনতার কাছে আমরা অনেক ভালো হয়ে যাব আর আমাদের রেপুটেশনটাও অনেক ভালো হয়ে যাবে। তার সাথে সাথে আপনার বাবার মূর্তিটাও নির্মাণ হয়ে যাবে আর আমরা সবার কাছে সিম্পাতিও পেয়ে যাব। আর সেই কথাতে মাধুরী রাজি হয়ে যায়, কিন্তু মাধুরী বলে যে আমরা ফান্ড কোথা থেকে পাবো। আর তখনই তার অ্যাসিস্ট্যান্ট তাকে বলে সারাত আমাদেরকে ফান্ড দেবে বলে রাজি আছে, কিন্তু তার ব্যবসাটাও শুরু করাতে হবে। তারপর আমরা দেখতে পাই মাধুরী সারাতের সাথে কথা বলে এবং সারাত তাকে অফার দেয় যে লালার আফিমের বিজনেস আছে, সেটা যদি আমরা চালু করতে পারি সেখান থেকে অনেকটা বড় ফান্ড আসবে। আর সেই কথাতে মাধুরী রাজি হয়ে যায়, কিন্তু লালার একটা শর্ত আছে। লালা বলেছে সে ব্যবসা তখনই শুরু করবে যখন সে বেল পেয়ে যাবে।
এই কথাতে সারাত তাকে কথা দিয়েছে, কিন্তু এই কথাটা মাধুরী শোনার পর সে ডিরেক্টলি বলে দেয় যে লালার বেল আমি করাতে পারবো না, এখন মিডিয়ার অনেক প্রেশার আছে। আর সেই কথাতেও সারাত রাজি হয়ে যায়। সারাত তাকে ফান্ডটা দিয়ে দেয় এবং ব্যবসা শুরু করার পারমিশনও নিয়ে নেয়। আর তার পরের সিনেই আমরা ছোটকে দেখতে পাই, যে কিনা বাড়িতে ছিল। সে যেহেতু এখন বড় সেজে থাকছে, তার জন্যই তাকে তার বড় ভাইয়ের স্ত্রীর সাথে একই ঘরে থাকতে হচ্ছে। কিন্তু এদিকে তার বড় ভাইয়ের স্ত্রী তার সাথে সম্বন্ধ বানানোর চেষ্টা করাতে সে বারবার সেটাকে এড়িয়ে যাচ্ছে। কিছু কিছু সময় সে তো বাড়িতেই ফেরে না। আর তার পরের দিন সকালবেলা আমরা দেখতে পাই গোলুকে। সে নিজের নেটওয়ার্ক অনেকটা দূর অবধি ছড়িয়ে দিয়েছে, কারণ সে খুব জোর সোর করে কালীন ভাইয়াকে খোঁজার জন্য চেষ্টা করে যাচ্ছে। আর এইদিকে আমরা দেখতে পাই জেলের মধ্যে আমরা দেখতে পাই রামাকান্তজি কুকিং করছিল। আর সেই সময় সেখানে আরও একজন ব্যক্তি ছিল যার নাম হচ্ছে গেরুয়া। সেখানে সব লোকই মোটামুটি পণ্ডিতজিকে বলে দিয়েছিল যে গেরুয়া উকিলদেরকে একদম সহ্য করতে পারে না, কিন্তু আমরা এখানে দেখতে পাই গেরুয়া পণ্ডিতজিকে মারে না। গেরুয়া উল্টে এটা বলে যে আমি জানি আপনি অনেক সৎ লোক, আপনি আপনার জীবনে কোনো ভুলভাল কেস লড়েননি। আর এই বলে সে সেখান থেকে চলে যায়। আর তারপরেই পণ্ডিতজির সাথে দেখা করতে তার স্ত্রী আসে এবং তাকে বলে যে বেল করানোর জন্য। তারপরের সিনে আমরা দেখতে পাই পণ্ডিতজির সাথে দেখা করার জন্য তার স্ত্রী আসে এবং তার স্ত্রী এসে তাকে বলে এই কেসটা আরও একবার ক্রস চেক করানোর জন্য, কারণ সে চলে গেলে তার স্ত্রীও একা পড়ে যাবে, আর সেই জন্যই সে নিজেকেও শেষ করে দেবে। এই কথাটা শোনার পর পণ্ডিতজি ইমোশনাল হয়ে পড়ে এবং সে ডিসাইড করে যে সে এই কেসটাকে ক্রস চেক করাবে। তারপর আমরা দেখতে পাই কোর্টের সিন, যেখানে আমরা দেখি যে এখন কেসটাকে ক্রস চেক করানো হচ্ছে। আর এই ক্রস চেকের সময় আমরা দেখতে পাই যে ওকিলজি মানে পণ্ডিতজি নিজেই নিজের উকিল। তারপর আমরা দেখতে পাই কোর্টের মধ্যে এই কেসটা নিয়ে কথা কাটাকাটি হয় এবং ক্রস এক্সামিনেশন হয়। মরিয়াজির স্ত্রীকে সে প্রশ্ন করে যে আপনার বাড়িতে আমি কবার চা খেতে গেছি। আর তখন মরিয়াজির স্ত্রী বলে প্রায় 12 বার। মরিয়াজি একজন রেসপেক্টফুল অফিসার ছিলেন, তাহলে উনি ওনার বাড়িতে বসিয়ে আমাকে কেন চা খাওয়াবেন যদি আমি ব্ল্যাকমেলার হয়ে থাকি। আর তখন এন্ট্রি হয় কোর্টের মধ্যে আইজি দুবের। আইজি দুবে আসলে এখানে মিথ্যে ইনফরমেশান দিতে এসেছিল, কারণ মাধুরী দেবী তাকে বলেছে এই ইনফরমেশান দিলে সে তার ওয়ার্দি তাকে ফিরিয়ে দেবে। আর তার পরের সিনেই আমরা দেখতে পাই লালার সাথে দেখা করতে গেছে তার মেয়ে তাকে গিয়ে বলছে যে এই ব্যবসা তুমি কার হাতে তুলে দিচ্ছ। তখন তার বাবা তাকে সবই খুলে বলে যে সারাত তার কাছে এসেছিল এবং এই অফার দিয়েছে। আর তখন তার মেয়ে তাকে প্রশ্ন করে আমরা কার সাথে ব্যবসা করলে বেশি সেফ হবে। তখন লালা এই কথার ইশারা বুঝে যায়। আর এখানে আমরা বুঝতে পারি তার মেয়ে শাবনাম সে কিনা গুড্ডুর সাথে এখন ডিল করতে চাইছে, কারণ গুড্ডুর পাওয়ার এই মুহূর্তে অনেক ভালো আছে আর সারাদের ওপরে তারা বিশ্বাস করতে পারছে না। আর তারপরেই সে গুড্ডু পণ্ডিতের বাড়ি চলে যায়, সেখানে গিয়ে তার সাথে ডিল করার চেষ্টা করে। সেখানে আমরা গোলুকেও দেখতে পাই। তারা সবাই মিলে পরামর্শ করে প্রথমে না বলে দেয়। যখন শাবনাম এটা বলে যে সারা তো এই সেম অফারটাই আমার বাবার কাছে দিয়েছে, আপনারা না নিলে আমি তাকে দিয়ে দেবো। অ্যান্ড এখানে গোলু বুঝতে পারে যে এটা একটা বড় টাকার অ্যামাউন্টের ব্যাপার। অফারটা চলে গেলে সারাদের অনেকটা বেশি পাওয়ার বেড়ে যাবে। এই অফারটা চলে গেলে সারাতের অনেকটা বেশি পাওয়ার বেড়ে যাবে, আর তার কারণে সে ওভারটেক করতে পারে, যার জন্য গোলু এবং গুড্ডু এই ব্যাপারটাতে রাজি হয়ে যায়। কিন্তু এই ডিলটা করার জন্য তাদেরকে নেপালে যেতে হতো। তখন শাবনাম বলে গাদ্দির তরফ থেকে একজনই যেতে পারবে। তখন হঠাৎ করে বিনা বলে ওঠে যে দুজন মেয়ে গেলে ব্যাপারটা ঠিক হবে না। তার জন্য গোলুর অনেকটা খারাপ লাগে, কিন্তু গোলু কিছু বলে না। এখানে ডিসাইড হয় গুড্ডু আর শাবনাম মিলেই যাবে এই ডিলটা ক্র্যাক করার জন্য। আর তারপর আমরা দেখতে পাই তারা নেপাল চলে যায়। নেপাল চলে গিয়ে সেই বারের ভেতরে যায় যেখানে ডিলটা হবে। এখানে শাবনাম বাইরে ওয়েট করছিল আর গোলু ভেতরে যায়। গোলু ভেতরে গিয়ে শান্ত মাথায় তাদেরকে ইমপ্রেস করে ডিলটা ক্র্যাক করে নেয়। আর তারপরে এই খবরটা সে গোলুকে ফোন করে দিয়ে দেয়। গোলুকে ফোন করে এই খবরটা দেওয়ার পরে গোলু তখন তাকে বলে যে তুমি আর শাবনাম একসাথে আছো। আর এই কথাটা বলার পরেই গোলু রেখে দেয়। আর গুড্ডু এই কথাটা তাকে বলতে চাইছিল না। আর তারপর মাঝরাতে যখন গোলু ঘুমাচ্ছিল তার ফোন আসে। তাকে বলা হয় যে কালীন ভাইয়াকে পাওয়া গিয়েছে, তাকে কোথায় রেখে চিকিৎসা করা হচ্ছে সেই জায়গা খুঁজে পাওয়া গিয়েছে।
যার কারণে গোলু তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরিয়ে পড়ে। আর সেই সময় সে গুড্ডুকে অনেকবার ফোন করছিল, কিন্তু গুড্ডুর সামনে শাবনাম থাকাকালীন সে আর ফোন তুলতে পারেনি। আসলে সে নিজে থেকেই ফোনটা তোলেনি। তাদের মধ্যে একটা ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হচ্ছিল, আসলে তারা অনেকটা বেশি কাছে এসে গিয়েছিল। আর সেই সময় গোলু ফোন করছিল দেখে গুড্ডু আর ফোন তোলেনি। কিন্তু এদিকে গোলু তাড়াহুড়ো করে তৈরি হয়ে নিয়ে আর তাদের সঙ্গপঙ্গকে নিয়ে চলে গেছিল সেই জায়গায় যেখানে তাদেরকে লোকেশন দেওয়া হয়েছে। কিন্তু তারপরে আমরা এটা দেখতে পাই যে এটা একটা ট্র্যাপ ছিল। সেই চালটা আসলে ছোটে চেলেছিল, কারণ সে চাইছিল যে সে গোলুকে ধরবে। তারপরে গোলু যখন সেই লোকেশনে পৌঁছে যায় এবং সে কালীন ভাইয়াকে দেখতেও পায়, কিন্তু যখন সে দেখতে পায় আর সব কিছু এত শান্তশিষ্ট থাকে তখন তার সন্দেহ হয় যে এত সহজ তো না পৌঁছানো, কিভাবে পৌঁছাচ্ছে। আর তখন যখন সে তার টিমকে বলবে যে ব্যাক করো, আর সেই সময় তাদের উপরে আক্রমণ করা হয়। আক্রমণের ফলে তার গোটা টিম মেম্বার সেখানে মারা যায়। কিন্তু গোলু ভাবে যে সে যদি মরে তাহলে মেরেই মরবে, যার জন্য সে এগোচ্ছিল। আর এগোনোর সময় আমরা দেখতে পাই ছোটে তাকে এসে গুলি চালিয়ে দেয় আর সে সেখানেই পড়ে যায়। আর তারপরেই সিনটা চেঞ্জ হয়ে যায়, যেখানে আমরা দেখতে পাই এখন কালীন ভাইয়াকে অন্য জায়গায় শিফট করানো হয়েছে, যেখানে সারাত, ছোটে এবং তার বাবাও ছিল। সারাত ছোটাকে জিজ্ঞাসা করে যে এগুলো সব কি করে হলো, কারা কারা এসেছিল। তখন ছোটে বলে যে ওরা লোক পাঠিয়েছিল। আর সারাদের তখন সন্দেহ হয়, কারণ কি তারা নিজেরাই এসে মারতে চাইবে, কেন তারা লোক পাঠাবে, তাদের তো বদলা নেওয়ার আছে। কিন্তু ছোটে তখন কোনো কিছুই বলে না, সে বলে যে তারা শুধু লোক পাঠিয়েছিল। এদিকে গুড্ডু ভাইয়ার ঘুম ভেঙে গিয়েছে। ঘুম ভাঙার পর সে দেখতে পায় গোলু এতবার ফোন করেছে, তার জন্যই সে ফোন করে। কিন্তু গোলুকে সে ফোনে পায় না, যার জন্য গোলুর লোকেদেরকে ফোন করে, যে কিনা গোলুর সাথে কাজ করতো। সে তখন তাকে জানায় যে আমি অতগুলো কাজে যেতাম না। সেই লোকটি তখন বলে যে আমাকে শুধু টাকা আর বন্দুক আনার কাজ দিয়েছিল, সেটাই আমি করেছিলাম। আর এই কথাটা শোনার পরে গুড্ডু বুঝতে পেরে যায় যে কি হতে পারে, যার জন্যই সে সব দলপল নিয়ে চলে যায় সারাতের কাছে। এবং এদিকে আমরা দেখতে পাই সারাত এখন কালীন ভাইয়াকে নিজের বাড়িতে নিয়ে এসেছে। সারাতের মা তাকে তিলক লাগিয়ে বরণ করে ঘরে তুলছে, কারণ সারাতের সাথে সাথে সারাতের মায়েরও একটাই ইন্টেনশন ছিল, মির্জাপুরের গাদ্দি। আর তারা তখন খোঁজ পায় যে এদিকে গুড্ডু ভাইয়া চলে আসছে সব সঙ্গপঙ্গ নিয়ে। তখনই সারাত তাড়াতাড়ি করে নিজের গ্যাংকে নিয়ে চলে যায় এবং সেখানে গিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এবং গুড্ডু বলে যে আমাদেরকে গোলু ফিরিয়ে দাও, তার বদলে তোমার যা চাই তুমি নিয়ে নিতে পারো। এবং সেখানে সারাত বলে যদি আমার কাছে গোলু থাকতো তাহলে দুটো কন্ডিশন হতো, এক আমি ওকে মেরে ফেলে রেখে দিতাম, আর দ্বিতীয় তুমি এখানে ঢুকতেই পারতে না। আর তাদের মধ্যেও অনেক কথা কাটাকাটি হয়। তখন আমরা দেখতে পাই এই গরম গরম আবহাওয়ার মধ্যে কল চলে আসে মনোহরের, আর সে দুজনকেই বোঝায় যে এখন এত মাথা গরম না করতে। আর গোলু তাদের কাছে নেই, তো তারাও সেখানে এই ব্যাপারটাকে বুঝে যায় যে এত গরমাগরমিতে কিছুই হবে না। তাই সেখানে ঝামেলাটা থেমে যায়, যে যার মতন ব্যাক করে। এই গরমাগরমির মধ্যে গুড্ডু এই কথাটাও বলে দিয়েছিল যদি তোমার আফিম লাগে তাহলে আমি তোমাকে সেটাও দিতে রাজি আছি। এটা শোনার পরে সারাতের মনে পড়ে আফিমের কথা, আর আফিমের ডিলটা তো তাকে দেওয়ার কথা ছিল। তখন লালা বলে যে তুমি বলেছিলে আমাকে জেল থেকে বার করবে আর আফিমের ডিল তোমার হবে, তুমি আমাকে বার করোনি আর আমি ডিলটা অন্য কাউকে দিতে বাধ্য হয়েছি। তারপর সারাত গিয়ে কালীন ভাইয়াকে সবটা খুলে বলে, আর বলে যে কোথায় তার প্রবলেম হচ্ছে আর কোন জায়গায় সে বাধা পাচ্ছে। তখন কালীন ভাইয়া তাকে অ্যাডভাইস দেয় যে আফিম আসে জলের দিক থেকে, আর এটার মানে এটাই ছিল যে এটার খবর দিয়ে দেওয়া, যার জন্য এই পুলিশের কাছে এই টিপটা চলে গিয়েছিল যে জলের রাস্তা থেকে আফিম আসতে চলেছে। আর এইদিকে আমরা মাধুরীকে দেখতে পাই যে খুব খুশি ছিল, কারণ সে ফান্ড পেয়ে গেছিল, আর ফান্ড পাওয়ার কারণে তার প্রজেক্টটাও চালু হয়ে গিয়েছিল। আর তারপরের সিনেই আমরা দেখতে পাই গুড্ডুর এখন মাথা খারাপ হয়ে যাচ্ছে, কারণ গোলুকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। গোলুর বাবা আসে এবং বলে যে তার মেয়ের ফোনটা ট্র্যাক করা যাচ্ছে না, কারণ তারা পারমিশন দিচ্ছে না। আর তারপর আমরা দেখতে পাই বিনা আসে এবং বলে যে এখন তুমি গাদ্দিতে বসেছো, তোমাকে মাথা ঠান্ডা রেখে সব কাজ করতে হবে, কারণ তোমার কাছে সব কিছুর থেকে বেশি ইম্পর্টেন্ট এখন গাদ্দি। আর সেই উত্তরে গুড্ডু বলে যে গাদ্দির থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে গোলু আমার কাছে। বিনা তখন কোকেনের একটা প্যাকেট তার হাতে ধরিয়ে দিয়ে চলে যায়।
আর গুড্ডুর অবস্থাও খুব একটা ভালো ছিল না, যার জন্যই সে মনে করে যে এটা নিলে হয়তো তার স্ট্রেস কমে যাবে, সেই জন্যই সে নেশা করে নেয়। আর এই সব কিছুর মধ্যেই অনেক গার্মাগার্মির একটা ব্যাপার ছিল, যার জন্যই মির্জাপুরের লোকেরা জৌনপুরের ওপর অ্যাটাক করছিল আর জৌনপুরের লোকেরা মির্জাপুরের ওপরে। এই কারণে অনেক বেশি ক্ষতি হচ্ছিল। সেই কারণে সারাত এখন কালীন ভাইয়ার কাছে অ্যাডভাইস নিতে যায়, আর কালীন ভাইয়াই তাকে সাজেস্ট করে যে এই টিপটা পুলিশকে দিয়ে দিতে। আর পরের দিন সকালে আমরা দেখতে পাই যেই জাহাজটা নেপাল থেকে আসার কথা ছিল সেটাকে মাঝপথেই আটকে নেওয়া হয়, কারণ এটা টিপ পাওয়া গিয়েছিল যে এর মধ্যে আফিম আছে। আর তখন তারা এটাকে চেক করে, তখন সেখানে তারা কিছুই খুঁজে পায় না, কারণ আগে থেকেই এটা রুট চেঞ্জ করে দেওয়া হয়েছিল। বরফিগুলোকে তারা ঠিকভাবে মির্জাপুরে পৌঁছে দিয়েছিল, তাও আবার গুড্ডু ভাইয়ার হাভেলিতে। এদিকে রাতে শাবনাম এসে গুড্ডু ভাইয়াকে বলে যে বরফিগুলোকে ওভাবে অন্য রাস্তা দিয়ে আনা তোমার ঠিক হয়নি, এই কারণে আমাদের একটা রাস্তা ব্লক হয়ে গেল। তখন গুড্ডু বলে আবার রাস্তা চেঞ্জ করে নেওয়া যাবে, এতে কোনো বড় ব্যাপার নেই। কিন্তু শাবনাম তাতে খুবই খচে যায়, আর তার আসলে রাগটা অন্য জায়গায় ছিল। শাবনাম আসলে চাইছিল না গুড্ডু গোলুকে নিয়ে এত মাথা ব্যথা করুক, যার কারণেই শাবনাম গোলুর ব্যাপারে অনেক উল্টোপাল্টা বলে দেয়। এটা শোনার পরে গুড্ডুর অনেক মাথা গরম হয়ে যায়। সে শাবনামকে তার অকাত দেখিয়ে দেয় আর বলে যে তোমার টাকার দরকার, তুমি পেয়ে যাবে। কিন্তু এদিকে তো শাবনামের মন ছিল গুড্ডুর ওপরে, সে তাকে ভালোবাসতো, যার জন্যই সে তার সাথে ডিল করেছে। আর তার কাছে ডিলের থেকেও বড় ব্যাপার এটা ছিল সে গুড্ডু পণ্ডিতকে অনেক ভালোবাসতো। পরের দিন সকালে বিনা গুড্ডুকে বলে যে মালগুলো চলে এসেছে, এবার বরফিগুলোকে সারা মির্জাপুরে ছড়াতে হবে। তো তারপরে সিনটা চেঞ্জ হয়, আমরা দেখতে পাই সারাতকে। সারাত একজনের সাথে কথা বলছিল এবং তাদের ডিসকাশন ছিল, এবং সারাত বলে যে এখন গুড্ডু নিজের মাল আনছে, আর সেই মালটা আমার মালের থেকে ভালো মাল, আর সেটাই বিক্রি হতে চলেছে। এবং লোকটা বলে যে আমি না হয় তোমার প্রোডাকশনের মালগুলো নেব, কিন্তু বাকি লোকেরা কি করবে? ওই মাল যদি একবার মার্কেটে আসে ওর ডিমান্ড কিন্তু বাড়তেই থাকবে, আর ওটা যদি বাড়তে থাকে তাহলে গুড্ডু অনেক পয়সা ছাপাতে পারবে, কারণ ওই মালের কোয়ালিটি অনেক বেশি ভালো। আমি না হয় তোমার প্রোডাকশন নেব, বাকি জনকে কিভাবে আটকাবো? আর যদি আমাদেরকে ব্যবসা করতে হয় তাহলে গুড্ডুকে মাঝখান থেকে সরিয়ে দিতে হবে। আর তারপরে সিনটা চেঞ্জ হয়ে যায়, আমরা দেখতে পাই জেলের সিন। আর আমরা দেখতে পাই পণ্ডিতজি এখন লোকেদের বেলের জন্য লেখালেখি করে এবং তাদের বেলের জন্য টুকটাক কেস লড়ে দেয়। পণ্ডিতজির দেখা একজন কবির সাথে হয় যে পাবলিকে নেতাকে নিয়ে উল্টোপাল্টা বলার কারণে তাকে জেলে ঢুকিয়ে দেওয়া হয়েছে। আর সেখানে লালা আসে। লালা এসে বলে পণ্ডিতজিকে যে তার জন্য কেস লড়ার জন্য। আর তখন লালাকে সে বলে যে আপনি একজন ক্রিমিনাল, আপনার জন্য আমি কেস লড়তে পারবো না। আর তখন লালা বলে আমি একজন ক্রিমিনাল নই, আমি একজন বিজনেসম্যান। আর লালা বলে যে ক্রিমিনাল আপনার ছেলে, যে বাইরে এখন শ্বাস নিচ্ছে, আর কেস চলছে এখন আমার ওপরে। তারপর আমরা গুপ্তাজিকে দেখতে পাই যে লখনৌ পৌঁছে গেছিল নাম্বার ট্রেস করানোর জন্য, কিন্তু সেখানের মধ্যে থেকে একজন পুলিশ অফিসার তাকে বলে যে গোলু একজন ক্রিমিনাল, ওকে খোঁজা আমাদের কাজ নয়। তারপর আমরা দেখতে পাই মাধুরী মিটিং ডাকে এবং সেখানে সে এটা ঘোষণা করে দেয় যে আজকে থেকে গাদ্দির কোনো ব্যাপার থাকবে না, গাদ্দি আজকে থেকে আর থাকবে না। এটা শোনার পরে সেখানকার হোম মিনিস্টার এটা বলে ওঠে এটা তো আমার পারমিশন ছাড়া কোনোভাবেই পসিবল না, এবং তার সাথে মাধুরীজির অনেক বিবাদ হয়, কিন্তু তারপর সে সেখান থেকে চলে যায়। তারপর আমরা দেখতে পাই গোলুকে সে বেঁধে রেখে দিয়েছে। ছোটে তখন গোলুর কাছে যায় এবং বড় হওয়ার প্রিটেন্ড করতে থাকে, কিন্তু গোলু তো 1 মিনিটে বুঝে যায় যে এটা আসলে ছোট, বড় ভাই না। এত কিছু পরে রাতের বেলা মাধুরীর কাছে তার অ্যাসিস্ট্যান্ট আসে এবং বলে আজকে যেটা হলো তারপর তারা কিছু না কিছু তো করবেই। আর সেই উত্তরে মাধুরী বলে তাহলে জারিনাকে ডাকাও, জারিনা ভেতর থেকেই সব কিছু জানে, আর জেপি যাদবের জন্য জারিনা একাই যথেষ্ট আছে। তারপর আমরা জারিনাকে দেখতে পাই যে পার্টির মধ্যে একজন ছোট কার্যকর্তা ছিল, তাকে কেউ সিরিয়াসলি নিত না, তাকে দেখার জন্যই শুধু লোক আসতো, না তার ভাষণ শুনতো আর না তার কোনো কথা, তার রূপ এবং তার যৌবন আর তার ডান্স দেখার জন্যই সবাই ওকে দেখতে আসতো। আর তারপর আমরা দেখতে পাই বিভাস পার্টি মানে যাদেরকে অপমান হয়েছে তারা জেপি যাদবের সাথে গিয়ে দেখা করে, আর তারপর সিন চেঞ্জ হয়ে যায়। তারপর আমরা দেখতে পাই পণ্ডিতজির পুরো পরিবার যায় তার সাথে দেখা করার জন্য। আর তখন জেলার বলে আজকে কিছু কয়েদিদেরকে রিলিজ করা হবে, যার জন্য জেলের মধ্যে জলসা হতে চলেছে। ওই কবিটা নিজের কবিতা শোনাচ্ছিল, তার হাতে একটা পেন্সিল ছিল। কবিতা শেষ হওয়ার পরে লালা তাকে টাকা দিয়ে শাবাশি দিচ্ছিল এবং সেই সময় সেই পেন্সিল দিয়েই ওই কবি লালাকে ওখানেই শেষ করে দেয়।
আসলে সারাতের এটা চাল ছিল, সারা দিয়ে এই কাবিটাকে এখানে পাঠিয়েছিল যাতে যদি ডিলটা না পায় তাহলে সারাত লালাকে মারিয়ে দেবে, কারণ সারাত এটাই ভেবেছিল যদি লালা মরে যায় তাহলে নেটওয়ার্কও মরে যাবে। আর এদিকে আমরা গোলুকে দেখতে পাই যে ছোটকে বলছিল যে তোমার কারুর যায় আসে না, তোমার বড় ভাইকেই সবাই বেশি পছন্দ করে আর তোমার বড় ভাইয়েরই চিন্তা করে, তোমাকে তো এখনো তোমার দাদা বেকারই ভাবে আর তোমাকে কোনোদিনও যোগ্য হিসাবেই দেখেনি, তোমার ঘরের লোকেরা সবাই তোমার দাদাকেই ভালোবাসে, তোমাকে কেউই সম্মান করে না। আর এই সব কিছু যদি তুমি বদলাতে চাও তোমাকে একটা কাজই করতে হবে, দাদা ত্যাগীকে মেরে দিতে হবে। আর এই সব কিছু শোনার পরে তার মাথা কাজ করছিল না, যার কারণে গোলুকে সে 4টে থাপ্পড় মেরে দেয় আর তারপরে সিনটা চেঞ্জ হয়ে যায়। আমরা দেখতে পাই এখন জারিনা এখন সিএম নিবাসে চলে এসেছে। জারিনা আসলে মাধুরীকে এটাই বলছিল যে পার্টির ছবি কিভাবে চেঞ্জ করতে হবে, কিভাবে লোকেদের কাছে কেঁদে কেঁদে তাদের কাছ থেকে সিম্পাতি নিতে হবে। আর সেই সময় আনন্দের কাছে বিনার ফোন আসে, বিনা ফোন করেই বলে ত্রিপাঠী ভবনে আমি একদম সেফ নেই, আমাকে তাড়াতাড়ি এখান থেকে নিয়ে যাও, এটা বলেই সে ফোনটা কেটে দেয়। আর তার পরের সিনে আমরা কালীন ভাইয়া আর সারাদের মাকে দেখতে পাই, তারা দুজন কার্ডস খেলছিল আর সারাদের মায়ের কাছেও বিনার ফোন আসে আর সেম কথাটা বিনা সারাদের মাকেও বলে, কিন্তু সারাদের মা কালীন ভাইয়াকে এই ব্যাপারে কোনো কথা বলে না। আর অন্যদিকে জোনপুরে আমরা দেখতে পাই ছোটকে, যেখানে ছোটকে একটা ইনফর্মার বলে যে গোলুকে খোঁজার জন্য এখানে নাকা চেকিং চলছে। আর ছোটে তখন বলে যে কাউকে কিছু জানানোর কোনো দরকার নেই আর কেউ যেন কিছু জানতে না পারে। অন্য জায়গায় আমরা লালার ফিউনারাল দেখতে পাই, যেখানে শাবনাম কাঁদছিল আর সেখানে গুড্ডু উপস্থিত ছিল। রাতে আমরা দেখতে পাই ছোটে যখন বারে বসে মদ খাচ্ছিল তখন সেখানে সারাত চলে আসে এবং তাকে জয়েন করে। আর সারাত তখন তাকে এসে বলে বদলা নিয়ে তোমার কেমন লাগছে। তখন ছোটে কিছুতেই বুঝতে পারে না যে সারাত বলতে কি চাইছে। সারাত তখন বলে আমি জানি গোলুকে তুমি গায়েব করেছো আর তুমি জানো ও কোথায় আছে আর তুমি তাকে মেরে ফেলেছো। ছোটে তখন বলে তুমি আমার উপরে বেকার আরোপ দিও না, আমি কোনো গোলুকে গায়েব করিনি, নেক্সট টাইম থেকে আমার উপরে এরকম মিথ্যে আরোপ দেওয়ার আগে 10 বার ভেবে নিও। তারপর আমরা কালীন ভাইয়া এবং সারাতের কথা শুনি, যেখানে কালীন ভাইয়া সারাতকে বোঝাচ্ছিল এখন তুমি শান্ত হয়ে থাকবে আর শান্তপত্র রাখবে, আর যদি তুমি এই শান্তপত্র রাখো তখন এটাই মেসেজ যাবে যে তুমি ব্যবসাকে বাঁচাতে চাইছো, কারণ গোলুকে খোঁজার জন্য গুড্ডু যে ভাইলেন্সটা করছে সেই কারণে ব্যাপারের অনেক বেশি লোকসান হচ্ছে আর সবাই এটাই ভাববে তুমি অনেকটা বেশি ম্যাচিওর এবং গদ্দির আসল হকদার আছো। আর কালীন ভাইয়া বলে তুমি আমাকে মৃত্যুর মুখ থেকে বাঁচিয়েছো, আমি ভেবেছিলাম আমার পরে মুন্নাই হবে গদ্দির হকদার, কিন্তু ও তো আর নেই, তাই আমি চাই যে তুমি আমার বদলে গদ্দিতে বসো। তারপর আমরা দেখতে পাই মুনাভার গুড্ডুকে ফোন করে বলে সারাত এখন শান্তি প্রস্তাব রেখেছে আর তোমাকেও আসতে হবে, আমরা এখন কোনো ভাইলেন্স চাইছি না কারণ ব্যবসার অনেক ক্ষতি হচ্ছে। গুড্ডু ভাইয়া তখন কিছু বলে না আর নেক্সট ডে জোনপুরে এই মিটিংটা রাখা হয়েছিল, গুড্ডু ভাইয়া সেখানে চলে যায় নিজেদের লোককে নিয়ে। তখন মুনাভার মিয়া এটা বলে যে আপনাদের দুজনের পার্সোনাল ঝামেলার জন্য পুরো ব্যবসা ক্ষতিগ্রস্ত হচ্ছে, ওপর থেকে প্রশাসনও আমাদের সঙ্গ দিচ্ছে না, সিএম বলে রেখেছে যে সে ভয়মুক্ত প্রশাসন বানাবে, এর মধ্যে আমরা ব্যবসা কিভাবে করব। আর তখন সারাত এটা বলে যে আমারও খুন খারাপা চাই না, আমাকে আর মির্জাপুরকে আলাদা আলাদা করে দাও, তাহলে কেউই কারোর মধ্যে আসবে না। তখন মুনাভার মিয়া এটাও বলে যে এখনো অবধি গুড্ডু নিজেকে প্রুফ করতে পারেনি, তাই মির্জাপুরের কোনো ডিসিশন আমার হাত থেকেই পাস হবে। গুড্ডু ভাইয়া তখন বলে আমি ওই কথাতে আগ্রি করছি, কিন্তু দশেরা অবধি, তারপর আমি তোমাদের সব কটাকে মেরে ফেলবো। তারপর আমরা দেখতে পাই দাদা ত্যাগীকে, যে খাওয়ার টেবিলে ছোটুকে কথা শোনাচ্ছিল। দাদা ত্যাগী তখন বলে আমি বলেছিলাম আমার বদলা তখন পূরণ হবে যখন গোলুর মাথাটা আমার হাতে এসে পৌঁছাবে। তখন ছোটে বলে আমি চেষ্টা করছি, কিন্তু সেই উত্তরে দাদা ত্যাগী বলে তুমি অনেক চেষ্টা করে নিয়েছো, আমি এখন 3টে ইনফর্মার পেয়েছি। 3টে ইনফর্মারকে তারা খুব মারধর করে এবং দুটোকে মেরে দেয়। 3 নম্বর ইনফর্মারটা ছিল হচ্ছে ছোটের, এবার তাকে মারতে গেলেই সে গোলুর কথা বলে দেবে, তার জন্যই ছোটে সে নিজের হাতে বন্দুক নিয়ে নেয় এবং তার বাবাকে বলে একে আমি দেখে নিচ্ছি। আর সে এটা বলে যে আপনি চিন্তা করবেন না, তাড়াতাড়ি করে আমি গোলুকে খুঁজে বার করব। তারপরে সিনে আমরা দেখতে পাই ছোটে এখন গোলুর সাথে দেখা করতে গিয়েছে এবং তাকে গিয়ে সে জিজ্ঞাসা করে তুমি কি আমাকে সত্যি ভালোবাসো নিজেকে বাঁচিয়ে রাখার জন্য। তখন গোলু বলে দেয় যে হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি, এবং গোলুর এই কথাতে তার একদমই বিশ্বাস হয় না। সে এসে গোলুর চুলের মুঠি ধরে তাকে জিজ্ঞাসা করে যে তুমি ওই গুড্ডুর সাথে থাকো আর তুমি ওকেই ভালোবাসো, তুমি আমাকে মিথ্যে কথা বলছো।
আর গোলু তখন বলে যে হ্যাঁ আমি ওকে ভালোবাসি, কিন্তু ও ভালোবাসে পূর্বাঞ্চলকে। এই কথাটা শুধুমাত্র গোলু তাকে রাগানোর জন্য বলেছিল। আর যদি তুমি আমাকে মারতে চাও তাহলে তুমি আমাকে মেরে দিতে পারো, আমি মরে গেলে গুড্ডু এসে তোমার আর তোমার পরিবারের কি করবে সেটা তুমি খুব ভালো করেই জানো আশা করি। তারপরের দিন সকালবেলা খুঁজতে খুঁজতে একটা বডি পাওয়া যায় যেটা অর্ধেক জ্বলে গিয়েছিল, আর সেই বডিটা দেখে মনে হচ্ছিল যে এটা হয়তো গোলুর বডি। তারপর আমরা দেখতে পাই তারা ওটাকে আইডেন্টিফাই করে, আর আইডেন্টিফাইং সময় তারা মনে করে যে এটাই হয়তো গোলুর বডি। আর তারা দুজনেই এটা বুঝতে পারে যে এটা হয়তো গোলুর বডি, আর তারা এটা বিশ্বাসও করে নেয়, যার কারণে তারা দুজনেই ভেঙে পড়েছিল। এবং গুড্ডু তখন কিছু বলছিল না, তার হাত পা কাঁপছিল, আর পেছন থেকে গুলির আওয়াজ পাওয়া যায়। আর যখনই সে পেছন ঘুরে দেখে তখন সে দেখতে পায় গুপ্তাজি মানে গোলুর বাবা নিজেকে গুলি মেরে নিয়েছে, আর সে ওখানেই মারা গিয়েছে। আর গুড্ডু এই কারণে অনেকটা ডিপ্রেস হয়ে গেছিলো, যার জন্য সে অনেক নেশাভানও করছিল। আর কিছুদিনের মধ্যে সে তার ফ্যামিলির সাথে দেখা করতে যায়। তার ফ্যামিলির কেউই তার সাথে আর দেখা করতে চায় না। তারপরে কালীন ভাইয়ার সাথে সারাদের কথা হয়। কালীন ভাইয়া তখন বলে যে গোলুর বডিটাকে যে বর্ডারের কাছে ফেলা হয়েছে এটা শুধুমাত্র যুদ্ধ ছাড়ার জন্যই ফেলা হয়েছে, আর এর কারণে অনেক বেশি তোড়ফোড় হবে, আর সেটার সব দোষ কিন্তু তোমার উপরেই আসবে। তারপর সারাত চলে যায় মাধুরীর সাথে দেখা করার জন্য, আর তারা দুজন গিয়ে গুড্ডুর ব্যাপারে সেখানে প্ল্যানিং করছিল, তাকে কিভাবে তারা শেষ করতে পারে। তারপর আমরা দেখতে পাই গুড্ডু অনেক ডিপ্রেস ছিল, আর সে তার বাবার সাথে দেখা করতে চায়। বাবার সাথে দেখা করতে গিয়ে সব কিছু সে কনফেস করে, আর তার বাবাকে সে সব খুলে বলে যে সে যখনই কারোর সাথে থাকতে চায় তার থেকে তাকে ছিনিয়ে নেওয়া হয়। তার বাবা তখন বলে আজকে তোমাকে বলার মতন হয়তো আমার বেশি কিছু কথা নেই। আর তার বাবা তার সঙ্গে এটাও বলে তুমি তোমার মনের কথা শোনো, যা হবে ঠিকই হবে। তারপর আমরা দেখতে পাই তার পরের দিনকার আইজি দুবে আসে গুড্ডুর সাথে দেখা করার জন্য। এসে বলে আমি তো শুধুমাত্র একজন দূত, আর তার হাত থেকে ফোনটা নিয়ে গুড্ডুকে সে দিয়ে দেয়। ফোনের মধ্যে ছিল মাধুরী। মাধুরী বলে বিনাজি এবং তার বাচ্চাকে তুমি ছেড়ে দাও, আমি চেষ্টা করব তোমার বাবা যেন ফাঁসি না পায়। গুড্ডু তখন বলে দেয় যে যতক্ষণ না পর্যন্ত আমার বাবা বেরোচ্ছে ততদিন পর্যন্ত বিনা ভাবি এখানেই থাকবে, আর আমার বাবার যেন কিছু না হয়। মাধুরী বলে এই কথার কোনো গ্যারেন্টি আছে? গুড্ডু সেই উত্তরে বলে গ্যারেন্টি তো নেই, কিন্তু আমি অনেকজনকেই হারিয়ে ফেলেছি। আর এটা বলেই সে ফোন কেটে দেয়। আর পরের দিন আমরা দেখতে পাই কোর্টের সিন, আর আজকে কোর্টে গুড্ডু এসেছিল। আর তারপরের সিনে আমরা দেখতে পাই ছোটে তার বাচ্চাকে নিয়ে স্কুলে যাচ্ছিল, মানে তার বড় ভাইয়ের মেয়েকে নিয়ে। আর এগুলো সে কোনোদিনও আগে করতো না, যার জন্য যখনই সে হঠাৎ করে এগুলো করা শুরু করে দিয়েছে তার বউ মানে তার দাদার বউয়ে তার উপর সন্দেহ হয়। তাই জন্যই তার দাদার বউ পেছন পেছন যায়, আর সে দেখতে পেয়ে যায় সেই ঘরটা যেখানে সে গোলুকে আটকে রেখে দিয়েছিল। তার বৌদি তাড়াতাড়ি করে ওই ঘরটার দিকে যাচ্ছিল যেখানে সে গোলুকে আটকে রেখে দিয়েছিল। যখন সে দরজা খোলে সে দেখতে পায় একটা মেয়ে আছে, আর সেই সময় সেখানে ছোটে চলে আসে। ছোটে এসে তাড়াতাড়ি করে তার বৌদিকেও সেই ঘরের মধ্যে বন্ধ করে দেয়। কোর্টের মধ্যে আমরা দেখতে পাই সবাই তৈরি ছিল, গুড্ডু ভাইয়ার লোকেরা সব তৈরি ছিল, যখনই শুনবাই হবে তারপরেই হামলা হবে। কিন্তু সেই সময় রবিন উঠে বলে দেয় যে আমি এগুলোর দিয়েছিলাম, আমি উপদেশ দিয়েছিলাম যে গুড্ডু ভাইয়ার বিরুদ্ধে এই জিনিস করার জন্য। এটা শোনার পরে জজ আবারও একটা ডেট দিয়ে দেয়, আর সেই দিন রাতেই গুড্ডু নিজের বাড়িতে যায়। তখন সে দেখতে পায় রবিন, তার বোন এবং মা একই ঘরে আছে। সে গিয়ে তখন বলে যে হ্যাপি ফ্যামিলি, আর তাদের ওপরে খুব রাগ করে, আর তারপর সে রবিনকে ধরে। আর গুড্ডু তখন গিয়ে বলে তুমি বলেছিলে এই ইনফরমেশনটা কোনোদিনও বাইরে আসবে না, তাহলে কিভাবে এটা বাইরে এলো? তোমার কাছে যাই থাকে তুমি কিছু সামলাতে পারো না, তুমি তোমার আশেপাশের মানুষদেরকে সামলে রাখতে পারো না। আর আমি যা করেছি ফ্যামিলির জন্য করেছি, আমি গোলুকেও বুঝিয়েছিলাম কিন্তু গোলু কোনো কথা শোনেনি। আর এটা শোনার পরে গুড্ডু তখন বলে যে গোলুর সাথে তোমার দেখা হয়েছিল? আর তখন বলে হ্যাঁ। তখন সে জিজ্ঞাসা করে গোলুর সাথে কিভাবে তোমার দেখা হয়েছিল? তখন গুড্ডু ভাইয়া বলে আমি পুরো শহরের মধ্যে চিল্লে চিল্লে খোঁজ খবর নিচ্ছি যে গোলু কোথায়, আর তখন তুমি বলতে পারলে না। তখন রবিন বলে যে আমার সাথে সেটেলমেন্ট হওয়ার পরে গোলু চলে গিয়েছিল। আর সেখানেই শুরু হয়ে যায় গুড্ডুর সাথে রবিনের হাতাহাতি। এই হাতাহাতির চক্করে রবিন সেখানেই মরে যায়। আর তারপরের দিন সকালে আমরা দেখতে পাই ছোটেকে। ছোটেকে দেখতে পাই ছোটে তখন তার মাকে বলে যে আমি আর আমার ওয়াইফ ভ্যাকেশনের জন্য ঘুরতে যাব, তাই তুমি মেয়েকে সামলাও। আর তখন তার মা তাকে এসে বলে দাদার কথাও কিছু শুনে নাও, সে ছোট ভাইকে নিয়ে অনেক বেশি চিন্তিত থাকে। তখন তার মা বলে সে তার ছোট ছেলেকে অনেক বেশি ভালোবাসতো, তার কষ্টেই সে আছে। আর সেই সময় তখন ছোটে বলে ওঠে যে যদি আমি তোমাকে বলি যে আমি বড় নই আমি ছোট, তখন কি তুমি মেনে নেবে? তখন তো তুমি আমাকেও
মারতে চাইবে, কিন্তু তার মা তখন তাকে বলে, আমি জানি তুমি বড় নও, তুমি ছোট, কিন্তু আমার দুটো ছেলে ছিল, তার মধ্যে থেকে একজনই বেঁচে আছে। এবার তুমি ডিসাইড করো তুমি কিভাবে থাকবে, ছোটে না বড় হিসাবে। আর তারপরেই সিনটা চেঞ্জ হয়ে যায়। আর অন্যদিকে আমরা দেখতে পাই গোলু সারিনাকে ম্যানিপুলেট করছিল আর বলছিল যে যদি ওকে বাঁচতে হয় তাহলে ও সবাইকেই মেরে দেবে, আর এটাও বলছিল ও বড় নয়, ও ছোট। আর এইসব বলতে বলতে সালোনিকেও সে নিজের টিমে নিয়ে নেয় এবং নিজের হাত করাও খুলে নেয় গোলু এটা বলে যখনই সে দরজা খুলবে তখনই আমাদের দুজনকে অ্যাটাক করতে হবে। আর তারপর সিনটা চেঞ্জ হয়ে যায়। তারপর আমরা দেখতে পাই গুড্ডুকে ধরার জন্য পুরো প্রদেশের পুলিশ সেখানে চলে গিয়েছিল, কারণ রবিনকে সে খুন করেছিল আর রবিন ছিল সেই কেসের গাওয়াই। আর গুড্ডুই রবিনকে মেরেছে এই বয়ানটা ডিম্পি আর তার মাই দিয়েছিল। গুড্ডুকে ত্রিপাঠী ভবন থেকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে চলে যায়। আর তারপর এন্ট্রি হয় সিএম এর, যে কিনা বিনা আর লাল্লাকে নিয়ে চলে যায়। অন্যদিকে আমরা জেপি যাদবকে দেখতে পাই, যে কিনা জারিনাকে টিভিতে দেখে তার ভেতরের হিংস্র মানুষটা জেগে উঠেছিল। আর সে নিজের লোককে বলে জারিনাকে একটা প্রাইভেট মিটিংয়ের জন্য ডাকো পয়সা দিয়ে। তারপর আমরা দেখতে পাই সারাত মাধুরীর সাথে দেখা করে। মাধুরী তখন তাকে একটা গুড নিউজ দেয়। সে বলে গুড্ডুকে আমরা তুলে নিয়েছি। সারাত আর মাধুরীর মধ্যে ক্লোজনেস অনেকটা বেড়ে গিয়েছিল এবং সেই সময় সারাত বলে গুড্ডু আমার চাই, কিন্তু মাধুরী বলে গুড্ডুকে তো দেওয়া যাবে না। মাধুরী বলে প্রশাসন তাকে দেখে নেবে, গুড্ডুকে এখন মৃত্যুদণ্ড দেওয়া হবে। আর তার সাথে মাধুরী এটাও বলে যে আমি তোমার সাথে নতুনভাবে জীবন শুরু করতে চাই, তুমি এই দালদালের মধ্যে থাকবে নাকি আমার সাথে নতুনভাবে জীবন শুরু করবে। তখন সারাত নতুনভাবে শুরু করার জন্য ভাবে। তারপর আমরা দেখতে পাই জেপি যাদবের লোক জারিনার কাছে পয়সা পৌঁছে দেয় এবং বলে প্রাইভেট মিটিং আছে। তারপর সিনটা চেঞ্জ হয়, মাধুরী আসে গুড্ডুর সাথে দেখা করার জন্য। মাধুরী তখন গুড্ডুকে বলে তুমি কিছুদিনেরই অতিথি আর তুমি কিছুদিনই বাঁচবে। তখন গুড্ডু বলে আমি মুন্না ভাইয়ার থেকে দুটো টাইমই ইমপ্রেস হয়েছি, একবার ছিল কলেজে আর একবার আপনাকে দেখার পরে। আর তার সঙ্গে সঙ্গে এটাও বলে মুন্না ভাইয়া এখন নেই, কিন্তু মুন্না ভাইয়ার হয়ে আপনি কাজ করছেন। আর তখন মাধুরী উত্তরে বলে মুন্না ভাইয়ার হয়ে যদি আমার করার হতো তাহলে আমি তোমাকে অনেকদিন আগেই মারিয়ে দিতাম। তারপর আমরা দেখতে পাই গোলু এবং সালোনি ওয়েট করছিল ছোটে আসার। ছোটে এসেই এমনভাবে প্রিটেন্ড করে যেন সে বড়, যার জন্য সালোনি কনফিউজ হয়ে যায় এবং সে ছোটের ওপর বিলিভ করা শুরু করে দেয়, যার জন্য সে সালোনিকে বলে তুমি বাইরে যাও, আমার কিছু কথা আছে। আর এই সময় গোলু সালোনিকে ঢাল বানিয়ে সে সেখান থেকে বেরিয়ে যায়। সেখান থেকে পালানোর সময় ছোট তার উপরে গুলি চালাচ্ছিল আর সেই গুলিটা তার হাতে গিয়ে লেগে যায়। তারপর আমরা জেলের মধ্যে দেখতে পাই সব কয়েদির দরজা খুলে দেওয়া হয় গুড্ডু ভাইয়াকে মারার জন্য। প্রথমে তো গুড্ডু ভাইয়া সবাইকে একাই মেরে দেয়। তারপর একজন পেহেলওয়ান আসে যে গুড্ডু ভাইয়ার উপরে ভারী পড়ে যায়। তারপরে আমরা দেখতে পাই পণ্ডিতজির মেয়ে তার সাথে দেখা করতে এসেছে এবং বলে যে রবিন এখন আর বেঁচে নেই। আর তখন তার বাবা তাকে বলে ওই ফাইলটা তাহলে তুমি সামলাও, ওই ফাইলটা তুমি সিএম এর কাছে নিয়ে যাও, সেখানে তুমি সব এভিডেন্স পেয়ে যাবে। আর যখন পণ্ডিতের মেয়ে সেই ফাইলটা খুলে দেখে, সে দেখতে পায় সেই ফাইলের মধ্যে এমন কিছু তথ্য আছে যেগুলো সিএমের অনেক কাজে লাগবে। আসলে সিএমের বাবাকে মেরেছিল সারাদের সব ইনফরমেশান ওখানেই ছিল। আর ওইদিকে আমরা দেখতে পাই গুড্ডু আর গোলুর গ্রুপের সব লোকেরা ওখান থেকে যাওয়ার প্ল্যানিং করছিল। সেই সময় গোলু সেখানে গিয়ে পৌঁছে যায়, নিজেকে একেবারে তরতাজা করে নিয়ে নিজের ঘা একেবারে মিটিয়ে নিয়ে সে প্ল্যানিং করা শুরু করে। আর এদিকে আমরা দেখতে পাই জারিনা চলে এসেছিল জেপি যাদবের কাছে। জারিনা বুঝে গিয়েছিল জেপি যাদবই তাকে বুক করেছে। জেপি যাদব তাকে বলে তোমার টাকা দরকার, যে তোমায় টাকা দেবে তুমি তার কাছেই থাকবে, আর পাওয়ার তুমি আমাকে এনে দেবে। এই সব কথা বলার পরে জারিনা সেখান থেকে বেরিয়ে যায়। জারিনা সোজাসুজি গেমটাকে পাল্টে দেয়, সে গিয়ে পৌঁছায় সারাদের কাছে গিয়ে সে সব কিছু বলে দেয়। সারাদ তখন ফোনটা নেয় এবং জেপি যাদবকে এটাই বলে যে ভেতরে ছিল সে ভেতরেই থাকুক, বাইরে আসার কোনো দরকার নেই। তারপরে আমরা দেখতে পাই রাতের বেলা গোলু আসে জেপি যাদবের কাছে। তার কাছে একটা ভালো প্রস্তাব নিয়ে আসে সে বলে আগের মতনই যদি আপনার ওই গদ্দি চাই আর সেই পাওয়ার চাই তাহলে আমার সঙ্গ দিতে হবে, আর সেটা শুধুমাত্র একজনই আপনাকে দিতে পারবে, সেটা হচ্ছে গুড্ডু ভাইয়া কালীন ভাইয়ার পুরো পরিবারকে নিষ্পংস করে দিয়েছে, আর আপনি জানেন তার কতটা পাওয়ার আছে। আর তার পরের সিনে আমরা দেখতে পাই পণ্ডিতের মেয়ে সিএম এর কাছে সব প্রমাণ নিয়ে যায় এবং তাকে গিয়ে সব কিছু দেখায় যে সারাত কিভাবে তার বাবাকে মারিয়ে দিয়েছিল।
আর সেই সব কিছু দেখার পর সিএম বলে, ঠিক আছে তুমি প্রমাণগুলো আমার কাছে রেখে যাও, বাকিটা আমি দেখে নিচ্ছি। রাতের বেলা মাধুরী সারাতকে জিজ্ঞাসা করে, তো তুমি আমার কাছে কিছু লুকাচ্ছ? তখন সারাত বলে যে আমি তেমন কিছু লুকাচ্ছি না, তবে একটা কথা তোমার কাছে লুকিয়েছি, এখনও কালীন ভাইয়া বেঁচে আছে। এই কথাটা শোনার পর মাধুরী বলে, আচ্ছা তাহলে আমার সাথে তার মিটিং ফিক্স করাও, কারণ তোমার আগে সে আমার ফ্যামিলি মেম্বার। আর এই দিকে আমরা বিনাকে দেখতে পাই যে কিনা বলছে মাধুরীকে, আমার এখানে ভালো লাগছে না, আমার জন্য মির্জাপুরই ঠিক ছিল, আমাকে তুমি মির্জাপুরে পাঠিয়ে দাও। আর তারপরে সিনে আমরা দেখতে পাই যেখানে জেপি যাদব আর আরও কিছু লোকজন বসেছিল, তারা ডিল করছিল এই গদ্দি এবং পাওয়ারের জন্য। তারা বলছিল পাওয়ারের সাথে সাথে তাদের আরও কিছু লাগবে, এবং সেই সময় এন্ট্রি নেয় হচ্ছে গোলু, আর তাদের সবাইকে সেই ডিলটার ব্যাপারে বুঝিয়ে বলে। আর তারপরেই সিনটা শিফট হয়, যেখানে আমরা দেখতে পাই সারাত কালীন ভাইয়াকে জানিয়ে দেয় যে তার সাথে মিটিং ফিক্স করেছে মাধুরীর, কারণ মাধুরীকে সে জানিয়ে দিয়েছে যে সে এখনও বেঁচে আছে। তারপর কালীন ভাইয়া মাধুরীর সাথে দেখা করতে যায়। মাধুরী তখন বলে যে আপনি আগে কি করতে চলেছেন? তখন কালীন ভাইয়া এটা বলে যে আমার গদির প্রতি কোনো লোভ নেই, আমি সেটা সারাতকে দিয়ে দিতে চলেছি। তখন মাধুরী বলে আপনি আগে কি করবেন না সেটা আমার বলাতে ঠিক হবে, কারণ এখনও অবধি বিনা আর বিনার বাচ্চা আমার কাছেই আছে। আর রাতে আমরা দেখতে পাই আজকে মিটিং বসার কথা ছিল, যেখানে সব পাওয়ারফুল লোকেরা এসেছিল, আর সেখানে আসলে কথা হচ্ছিল মির্জাপুরের গদ্দি নিয়ে। মানোয়ার মিয়া তখন ডিসাইড করে নেয় যে সে মির্জাপুরের গদ্দিতে বসবে, আর এই সব কিছু নিয়ে সারাতের অনেক প্রবলেম ছিল। আর এইখানে তর্কাতর্কির মধ্যে এন্ট্রি হয় আস্তে আস্তে কালীন ভাইয়ার। কালীন ভাইয়া যখন আসে তখন এটাই বলে যে কি ব্যাপার, আমাকে সবাই ভুলে গেছো নাকি? আর তখন কালীন ভাইয়া এসে বলে এই গদ্দিতে আমি বসবো না, এই গদ্দির যে আসল হকদার হবে সেই এই গদ্দিতে বসবে, আর এই গদ্দির আসল হকদার হচ্ছে সারাত শুক্লা। আর যখনই সারাত শুক্লা গদ্দির দিকে বসতে যাচ্ছিল তখনই এই কথাটা বলার পরে সে সারাতকে গুলি মেরে দেয়। গুলি মেরে দেওয়ার পরে এক এক করে সবাইকে সেখানে মেরে দেয়। মেরে দেওয়ার পরে আমরা লাস্টে দেখতে পাই সারাতের মধ্যে একটু প্রাণ বেঁচে ছিল, এবং সেই কারণেই সে তাকে নিয়ে গিয়ে ওই গদ্দির ওপর বসিয়ে দেয়। তারপর সিনটা চেঞ্জ হয়, আমরা দেখতে পাই মুখ্যমন্ত্রীর গাড়ি করে বিনা এবং তার বাচ্চাকে নিয়ে যাওয়া হচ্ছিল, যেটা মাঝ রাস্তায় থেমে যায়। থেমে যাওয়ার পর আমরা দেখতে পাই সামনের কালো গাড়ি থেকে বেরিয়ে আসে হচ্ছে কালীন ভাইয়া, যে বিনা তার বাচ্চাকে দেখতে পায়, আর সে তাকে তার সাথেই নিয়ে চলে যায়। আর তারপরে কালীন ভাইয়া পুলিশের সাথে জেলে যায় গুড্ডুর সাথে দেখা করার জন্য। আর যখন সে গুড্ডুকে ডাকে, মানে পুলিশ যখন গুড্ডুকে ডাকে, তখন গুড্ডুকে তারা খুঁজে পায় না। গুড্ডু তার আগেই জেল থেকে পালিয়ে গিয়েছিল। আর গুড্ডু আর বাকি কিছু লোক যারা কিনা আহত ছিল তারা যাচ্ছিল একটা বোর্ডের দিকে, সেই বোর্ড থেকে বেরিয়ে আসে গোলু বেরিয়ে আসার পরে গুড্ডু অনেক বেশি ইমোশনাল হয়ে যায়, সে কেঁদে দেবে ভাব থাকে, আর গোলু এসে তাকে কিস করে নেয়। আর এখানেই এই ওয়েব সিরিজটা শেষ হয়ে যায়। তো বন্ধুরা, তোমাদের এই ওয়েব সিরিজটা কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশানে কিন্তু জানাতে পারো। এই এক্সপ্লেনেশনটা ভালো লাগলে একটা লাইক করো, কারণ কি অনেক কষ্ট করে এই এত বড় এক্সপ্লেনেশনটা তোমাদের জন্য আনা, কারণ এই ওয়েব সিরিজের এক একটা সিরিজ ছিল 50 মিনিটের, আর সেগুলোকে ভেঙে তোমাদের জন্য শর্টে এক্সপ্লেন করা সেটা অনেক বেশি ডিফিকাল্ট। তাই বলছি ভালো লাগলে একটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কমেন্ট সেকশানে জানিও কেমন লেগেছে এক্সপ্লেনেশনটা। আর লাস্টের যে সিনটা দেখেছি সেটা তোমাদের মতন আমিও অনেকটা শক ছিলাম, আমি এটা এক্সপেক্টই করতে পারি না গুড্ডুর সাথে গোলুর কোনো সিন হতে পারে। যা হবে দেখা যাবে নেক্সট পার্টে। তো দেখা করছি আরও একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি, ততক্ষণের জন্য বাকি ভিডিওগুলো দেখতে পারো। আর এরকমই ধরনের নতুন নতুন এক্সপ্লেনেশন দেখার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। তো তোমাদের এই এক্সপ্লেনেশনটা কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশানে জানাতে ভুলো না। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। এরকমই ধরনের নতুন নতুন এক্সপ্লেনেশন এবং মুভি এক্সপ্লেনেশন দেখার জন্য আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। দেখা করছি আরও একটা নতুন ভিডিও নিয়ে।